নমস্কার, WBPSC ফুড এসআই পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আজকের ভিডিওতেও আপনাদের জন্য রইল অঙ্ক থেকে বা অ্যারিথমেটিক থেকে একটা প্র্যাকটিস সেট। আমরা প্রত্যেক দিন অঙ্ক করানোর চেষ্টা করব, আমরা তো অঙ্ক করিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের মানে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা হোমওয়ার্ক রইল। সেটা হলো অঙ্কগুলো কী পদ্ধতিতে করা হচ্ছে সেটা আপনারা দেখুন, ফলো করুন বা নিজেরা সলভ করার চেষ্টা করুন। অন্যান্য যদি আপনাদের শর্টকাট কিছু পদ্ধতি থাকে সেগুলোও প্রয়োগ করে আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একটু করে অঙ্কটা প্র্যাকটিস করুন। আপনাদের কাছে যেটুকু মেটেরিয়াল বা যার কাছে যা বই অ্যাভেলেবেল সেখান থেকে চেষ্টা করুন 10টা অঙ্ক অন্তত পার ডে করার। কেমন? এইটুকুই রিকোয়েস্ট রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্টাডি উইথ সুদীপের পাশে থাকুন। আপনারা আশা করি মানে যথেষ্ট হেল্প হবে আপনাদের, নট জাস্ট ফর ফুড এসআই, অন্যান্য যা পরীক্ষায় প্রিপারেশন আপনারা নিচ্ছেন। আমার মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের যথেষ্টই হেল্পফুল হবে। মেটেরিয়াল যা আমরা প্রোভাইড করি বা করে থাকি। আজকের ক্লাসটা তাহলে দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার 4/7 অংশ 21% ক্ষতিতে এবং অবশিষ্ট অংশ 14% লাভে বিক্রয় করেন। মোটের ওপর 600 টাকা ক্ষতি হলে মোট ক্রয় মূল্য কত? যতদূর মনে পড়ছে গতকালের ক্লাসেও আমরা এই একই ধরনের একটা প্রশ্ন করেছি। ঠিক আছে, কিনে তার 4/7 অংশ অর্থাৎ এবং বলেছে অবশিষ্ট অংশ 14% লাভে। তাহলে অবশিষ্ট অংশ কত সেটাকে আমরা দেখে নেব। 1 - 4/7 হলো আমার অবশিষ্ট অংশ, অর্থাৎ 3/7, তাই তো? মোটের ওপর যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিটাই আমার বেশি হয়েছে। টোটাল ক্ষতি বা লাভ তাহলে আমার কি হলো? 4/7 ইন্টু 21% মাইনাস লাভ হচ্ছে আমার 3/7 ইন্টু 14%। এইটা হচ্ছে আমার টোটাল ক্ষতির পরিমাণ। দেখিনি কত হচ্ছে, 12 - 6 বা 6, তাই তো? আমাদের বলে দিয়েছে মোটের ওপর 600 টাকা ক্ষতি, তাহলে 6 ইউনিটস মানে যদি 600 টাকা হয়, 1 ইউনিট মানে 600/6, 100 মানে হলো 600/6 ইন্টু 100। টোটাল ক্রয় মূল্য তাহলে আমাদের হচ্ছে 10,000 টাকা, অপশন ডি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। কত বছর 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? ইন্টারেস্ট আমাদের বলেছে, এটা সরল সুদই বোঝা যাচ্ছে। সেটা যেহেতু চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট মেনশন করা নেই তাহলে সরল সুদই আমরা ধরে নেব। ইন্টারেস্ট আমাদের হবে বলেছে 2/5 অফ পি বা প্রিন্সিপালের 2/5 গুণ হবে, তাই তো? কত বছরে? তাহলে টাইমটাকে যদি আমরা টি ধরি, ইন্টারেস্ট আমরা জানি PRT/100, তাই তো? টাইমটাকে যদি টি ধরি তাহলে I ইন্টু 100/P ইন্টু R। ইন্টারেস্ট হচ্ছে 2/5P ইন্টু 100/P ইন্টু রেট আছে 8। কেমন? 25, 5 × 25, 5 × 5 = 25, তাই তো? তাহলে টাইম হচ্ছে 5 ইয়ার্স বা 5 বছর। ঠিক আছে, পরের প্রশ্ন। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? বেশ, সেরকম জটিল কোনো অঙ্ক না, জাস্ট ফর্মুলা দিয়ে আমরা করে দিতে পারবো। বেশ, সুদের হার যদি আমি R% ধরি, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে P/1 + R/100 টু দ্য পাওয়ার, এটা হবে টি বা টাইম পিরিয়ড, তাই তো? আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের কি দেওয়া আছে? তাহলে অ্যামাউন্ট আমাদের দেওয়া আছে 441, প্রিন্সিপাল 400 টাকা, 1 + R/100 2 বছরে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা 1 + R/100টা বার করে নিই। 1 + R/100 মানে আরটা বার করে নিই এখান থেকে, সেটা হলো 441/400, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1 + R/100, 400
41 হচ্ছে আমাদের 21-এর স্কোয়ার, আমরা জানি। স্কোয়ার আর কিউবগুলো পারলে 30 অবধি মুখস্থ করে নেবেন, অঙ্ক করতে অনেকটাই সুবিধে হবে। 1 + r/100 হচ্ছে 21/20। এখান থেকে আরটা বার করে নিই। আর হয়ে গেল আমার 5, ঠিক আছে। এবার কি বলেছে, আর যদি 5% বৃদ্ধি পায়, মানে 5 + 5 নতুন রেট অফ ইন্টারেস্ট আমার হচ্ছে 10%। নতুন রেট অফ ইন্টারেস্ট যদি আমার 10% হয়, তাহলে আমাকে সুদ আসল জিজ্ঞেস করেছে, প্রিন্সিপাল আমার একই থাকছে, 10/100 টু দ্য পাওয়ার t বা 2 ইয়ার্স হবে, তাই তো। সেটা সমান আমার কত হচ্ছে, 400 × 11/10, 11 হচ্ছে 121, 121 × 4, 484 টাকা। অপশন এ হবে উত্তর। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:2, সেটাতে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে? বেশ, প্রথম শরবতে, মানে যেটা 40 লিটার শরবত আছে, সেখানে 3:2 রেশিওতে আমার সিরাপ আর জল আছে, তাই তো। সিরাপ আর জল আছে। আমরা কতটা জল আছে কিভাবে করব, টোটাল রেশিও সাম হচ্ছে আমাদের 5, তাহলে 2/5 অংশ জল আছে, তাই তো। 2/5 অংশ জল আছে আমার 40 লিটার সিরাপে। আচ্ছা, এরপর বলেছে যে এই 2/5 অংশ যে জল আছে, এই মিশ্রণটায় আমরা কত লিটার জল মেশাবো যে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত হবে 4:3। তাহলে নতুন মিশ্রণে জল কতটা আছে, আবার রেশিও সাম করে নিচ্ছি। 4 আর 3-তে 7, তাহলে 3/7 হচ্ছে আমার জলের পরিমাণ কতটা আছে, তাই তো। 3/7, ঠিক আছে। তাহলে জল আমাকে এক্স্যাক্টলি কতটা মেশাতে হচ্ছে, কতটা জল মেশাতে হচ্ছে, 3/7 - 2/5, তাই তো। 35 এলসিএম করে, 15 মাইনাস হচ্ছে 14 বা 1/35 অংশ আমাকে জল মেশাতে হচ্ছে। আচ্ছা দেখুন তো, এই সেকেন্ড মিশ্রণটায় জলের পরিমাণ যদি এতটা থাকে, তাহলে সিরাপের পরিমাণ কতটা আছে? সিরাপের পরিমাণ আছে 1 - 3/7। যদি পুরোটাকে আমরা 1, সেটা হবে 7 - 3 বা 4/7, তাই তো। তাহলে 4/7 যদি আমাকে 1/35 জল মেশাতে হচ্ছে, তাহলে একে কত মেশাতে হচ্ছে, 1/35 × 7/4 হয়ে যাবে উল্টে। আর 40 লিটারে কতটা মেশাতে হবে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে 40 লিটারে মেশাতে হবে আমাকে 1/35 × 7/4 × 40, কেমন? 5, 2 দিয়ে কাটছে, উত্তর হয়ে যাচ্ছে 2 লিটার। কেমন? পরের প্রশ্ন। 1/x² + 1/y² এর মান নির্ণয় করুন যখন x = 2 + √3 এবং y = 2 - √3। এখানে প্রথমেই আমরা যেটা করে নেব, আমরা xy বার করে নেব, তাহলে আমরা খুব সহজ এটা করে নিতে পারবো। দেখে নিন কীভাবে করছি। এটা আমরা লিখতে পারি 2² - √3² বা 4 - 3 = 1 লিখতে পারি। হয়ে গেল একটা, আমরা এটা বার করলাম। আচ্ছা, এবার আমাদের যেটা সলভ করতে দিয়েছে সেটা করে নিই। 1/x² + 1/y², নিচে হচ্ছে x² y², ওপরে হয়ে যাচ্ছে y² + x²। বেশ,
আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা উপরে লাগাতে পারি কাছে। কীভাবে করব? তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে লিখতে পারছি। আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটাকে আমরা এক্স ওয়াই স্কোয়ার করেও লিখতে পারি। মানে নিচটা হয়ে যাচ্ছে 1, ডিনোমিনেটরের ভ্যালুটা 1 হয়ে গেল, মিটে গেল। ওপরটা আমরা কি করব? ওপরে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবার তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিই। খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। টু দ্য পাওয়ার 2 ঠিক যেরমভাবে আছে ইন্টু 1, নিচে আছে 1টা লেখার দরকার নেই, তাও আপনাদের একটু বোঝানোর জন্য লিখে দিলাম। ভেতরে √3গুলো কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 + 2 4 স্কোয়ার মাইনাস 2 হয়ে যাচ্ছে উত্তর, অর্থাৎ 16 মাইনাস 2 বা 14 হলো আনসার। কেমন? অপশন সি। পরের প্রশ্ন। আচ্ছা, এটা কিউব দিয়েছে। দেখুন, একটু আগেই বললাম আমাদের 30 অবধি স্কোয়ার আর কিউবগুলো একটা লম্বা টেবিল করে মুখস্থ করে নিতে হবে। একদিনে মুখস্থ হবে না। ধরুন আজকে পড়লেন, কালকে পড়লেন, রোজ একবার করে যখন অঙ্ক করতে বসছেন একবার করে চোখ বুলিয়ে নিচ্ছেন। র্যান্ডম যখন আপনি একটু সময় পাচ্ছেন দেখে নিচ্ছেন একবার, মনে মনে একবার, মানে 25 625 এরকম কয়েকবার রিভাইজ করে নিচ্ছেন, তাহলেই হয়ে যাবে। এখানে যেটা আছে 15625 যেটা আছে সেটা কিন্তু 25-এর কিউব হচ্ছে। কেমন? 25 25 625, 625কে যদি আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 15625 হবে। আর 5832 যেটা আছে এটা সম্ভবত 18-এর কিউব হচ্ছে। হ্যাঁ, এটা 18-এর কিউব হচ্ছে। বেশ, তাহলে আমরা এটাকে কীভাবে লিখব? জাস্ট সলভটাকে আমরা এইভাবে লিখতে পারি, 25 × 25 × 25 প্লাস, আচ্ছা আর বোঝানোর জন্য লিখলাম না, 18 কিউব করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 25 প্লাস 18, 8 আর 5 13, 2 আর 3 আর 4, 43 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। খুব সহজ ছিল, জাস্ট স্কোয়ার আর কিউবগুলো আপনাদের একটু মুখস্থ থাকতে হবে। পরের প্রশ্ন দেখে নিই। দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর যোগফল, গসাগু আর লসাগু, HCF আর LCM। যোগফল মানে হচ্ছে সাম। যারা ইংলিশ ভার্সনে পড়বেন তাদের একটু সুবিধার্থে মাঝে সাঝে আমি ইংলিশ ওয়ার্ডগুলো একবার করে করে নেব, কারণ এগুলো তো আমরা একটা পেপার বা মানে মান্থলি ম্যাগাজিন থেকে করছি, তো সবসময় ট্রান্সলেট করে তারপরে আবার আপনাদের করানোটা অতটা সম্ভব আমাদের পক্ষে হয়ে ওঠে না। তো যারা ইংলিশ ভার্সনে করছেন তাদের জন্য এটা একটু মেনশন করে দিলাম। আচ্ছা, বলেছে যে দুটি সংখ্যার HCF ও LCM, দুটো নাম্বারের HCF ও LCM এর সাম হচ্ছে 1020। তাহলে LCMটাকে যদি আমরা L ধরি, দিয়েছে আমাদের L প্লাস H হচ্ছে 1020। আর একটা জিনিস দিয়েছে, HCFটাকে H ধরলাম, এবং লসাগু হলো গসাগুর 84 টাইমস। ঠিক আছে, মানে L = হচ্ছে 84 টাইমস অফ HCF। ঠিক আছে, তাহলে L প্লাস H আমরা এটা বসিয়ে দিতে পারি, 84H প্লাস H = 1020, বা H = হচ্ছে 1020/85। কেমন? এটা কিন্তু 12 দিয়ে কাটছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে আমাদের HCF হয়ে যাচ্ছে 12, আর LCM হয়ে যাচ্ছে 84 × 12। এলটাকে আমরা 84 × 12 করে দিচ্ছি। এটার আর আমরা মাল্টিপ্লিকেশনটা করব না। কেন করব না? কারণ আমরা জানি LCM × HCF হচ্ছে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। একটা নাম্বার আমাদের দেওয়া আছে 84, আর একটা নাম্বারকে যদি আমরা n ধরে নিই, ঠিক আছে, তাহলে আমাদের n বার করতে হবে। n হয়ে যাবে 84 × 12 × 12/84, তাই তো 84গুলো কেটে যাচ্ছে, 12 যারা আমরা জানি 144। উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। জাস্ট একটা মানে এটাকে আমাদের সলভ করতে হবে। √144 হলো আমার 12,
জাস্ট আগের অঙ্কেই করলাম, 52 প্লাস 12, সেটা হয়ে যাচ্ছে আমার 248। আচ্ছা, প্লাস এটা হচ্ছে আমার 64 বা 248 প্লাস 8, সেটা হলো 256। আমি আবারও দেখুন, এখানে আপনাদের কিন্তু স্কোয়ারটা মুখস্থ থাকতে হবে। 16 স্কোয়ার হলো 256, উত্তর হয়ে যাচ্ছে 16। সহজ ছিল সলভটা। দেখিনি আমরা নেক্সট প্রশ্ন। এক সবজি বিক্রেতা 10% লাভে সবজি বিক্রয় করে যদি সে আরও 4% কম মূল্যে ক্রয় করত এবং 6 টাকা বেশি দামে বিক্রয় করত। এখানে একটা দেখুন, একটা জিনিস বলে দিই, একটা ইউনিট আমার 4% আছে, একটা ইউনিট আমার টাকার আছে। এই অঙ্কটা কিভাবে সলভ করব ভালো করে খেয়াল করে দেখুন। কস্ট প্রাইস, সেল প্রাইস। আচ্ছা, তার আগে আমরা যেটা করতে পারি, 18/3/4 ইকুয়াল টু কত হচ্ছে দেখে নিই। 18/3/4 ইকুয়াল টু হচ্ছে আমার 75/4, তাই তো? আচ্ছা, কস্ট প্রাইস যদি আমি 100 ধরি, ইনিশিয়াল কস্ট প্রাইস, তাহলে 10% প্রফিট হচ্ছে। সেল প্রাইস হয়ে যাচ্ছে আমার 110, ঠিক আছে? আচ্ছা, যদি সে আরও 4% কম মূল্য ক্রয় করে, সিপি যদি আরও 4% কমে যায়, তাহলে নিউ সিপি ইজ 96 করতো এবং 6 টাকা বেশি দামে। আমরা এই 6 টাকা বেশি দামের চক্করটায় পড়বো না, এখন কী করে নেবো এবার দেখুন। আচ্ছা, 75/4% যদি আমার লাভ হয়, তার মানে 100 টাকায় 75/4 আমার প্রফিট হচ্ছে। 1 হচ্ছে তাহলে 75/4 ইন্টু 1/100, তাহলে আমাদের 96 যখন সিপি থাকছে, কত আমাদের প্রফিট হয় দেখে নিই। 4 ইন্টু 1/100 ইন্টু 96, 24 4s আর 96 হয়, 25 3s আর 75, আর 4 25 100, 4 6, তাহলে 3 6 18 টাকা হচ্ছে আমাদের লাভ। তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট হচ্ছে আমার সেল প্রাইস, তাহলে 96 প্লাস 18 হচ্ছে আমার 114 টাকা, তাহলে আমার নিউ সিপি হলো। বেশ, এসপি হলো। পুরনো এসপি আর নিউ এসপির মধ্যে ডিফারেন্স কী হচ্ছে? সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। নতুন 110 হলো পুরনো, নতুন হলো 114, ডিফারেন্স হচ্ছে আমার 4, ঠিক আছে? আচ্ছা, 4 টাকা ডিফারেন্স যদিও আমার হয়, 4 টাকার ডিফারেন্স যদি আমার হয় 100 টাকা সিপিতে, অরিজিনাল আমি সিপি 100 টাকা ধরেছিলাম, তাই তো? তাহলে 1 টাকা ডিফারেন্স হচ্ছে আমার 100/4, আর আমাদের বলে দিয়েছে 6 টাকা বেশি দামে যদি বিক্রয় হয়, তাহলে 6 কত হচ্ছে? 100/4 ইন্টু 6, 25 6 হলো আমার 150। অপশন এ হবে উত্তর, ঠিক আছে? পরের প্রশ্ন দেখি। 20% হারে চক্রবৃদ্ধি সুদে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে? প্রশ্নটা সোজাই আছে, প্রশ্নটা কিছু শক্ত সেরকম নয়। দেখুন কি বলেছে, একটু জিনিসটা বলে দিই। ত্রৈমাসিক মানে হচ্ছে কোয়ার্টারলি, অর্থাৎ 3 মাস অন্তর, ঠিক আছে? 3 মাস অন্তর মানে হচ্ছে 12 মাসে আমরা টোটাল 4টে কোয়ার্টার পাবো, তাই তো? 3 মাস অন্তর করে হলে 12 মাসে আমরা 4টে কোয়ার্টার পাচ্ছি। তাহলে 20% হারে কোয়ার্টারলি আমাদের রেট অফ ইন্টারেস্ট তাহলে কত হচ্ছে? 3 মাস অন্তর করতে হলে আমাদের টোটাল 4টে ভাগ হচ্ছে 1 বছরে, তাহলে 20/4, 3 মাস অন্তর আমি 20/4% রেট অফ ইন্টারেস্ট আমি পাবো, 5 তাহলে হচ্ছে, ঠিক আছে? মাসের সুদ কত হবে? চক্রবৃদ্ধি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট আমরা জানি, প্রিন্সিপাল 1 + r/100 টি, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, তাই তো? তাহলে 16,000, 1 + 5/100 টাইম হচ্ছে আমার 3 মাসের জন্য করছি আমি, কোয়ার্টারলি এটাকে করে নিয়েছি। এটা হয়ে যাচ্ছে আমার অ্যামাউন্ট, মাইনাস আমি প্রিন্সিপালটা করে দেবো, তাহলেই আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত 3 মাসের পেয়ে যাচ্ছি।
তাই তো। এটা একটু সলভ করে নিই, কত হচ্ছে দেখি। 20 দিয়ে, আচ্ছা 16,000 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, ঠিক আছে। এটাকে গুণ করতে যাব না ফালতু। দেখুন এটা টোটাল আমার 8 দিয়ে সম্ভবত, না 8 হচ্ছে না, এটা মানে 8 দুগুণে 16, তাহলে 2 হচ্ছে, শূন্যগুলো কেটে গেল অলরেডি, ঠিক আছে, মাইনাস 16,000। আচ্ছা 21-এর কিউব আমি বলে দিয়েছি, 30 অবধি কিউব মুখস্থ করতে হবে। 21-21-এ 441 হয়, 441 ইন্টু 21 করতে হবে আমাদের, তাই তো, 9261। আচ্ছা 9261 ইন্টু 2 করতে হবে, এখানে 2টা আছে, সেটা তাহলে কত হচ্ছে 2 5 18,522 টাকা থেকে 16,000 মাইনাস করব। উত্তর হচ্ছে আমার 2522, অপশন ডি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই। একটি চৌবাচ্চার 2টি নল আছে, একটি দিয়ে 8 ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হয়, অন্যটি দিয়ে 5 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। বেশ, 1 ঘন্টায় টোটাল আমাদের কতটা খালি হচ্ছে? যেহেতু তাড়াতাড়ি খালি হয়ে যায়, তাহলে 1 ঘন্টায় 1/5 অংশ খালি হয়, মাইনাস 1/8, এটাতে যেহেতু ভর্তি হচ্ছে সঙ্গে সঙ্গেই, এটা হয়ে যাচ্ছে আমার 8 - 5 3/40, ঠিক আছে। জিজ্ঞেস করেছে যদি 3/4 অংশ জলপূর্ণ অবস্থায় নল দুটিকে খুলে দেওয়া হয় তবে কতটা সময় চৌবাচ্চাটি জলশূন্য হবে। অর্থাৎ জিজ্ঞেস করা হয়েছে 3/4 অংশ মানে এমটি করতে কতটা সময় লাগবে। তাহলে 3/40 অংশ এমটি করতে যদি 1 ঘন্টা লাগে, ঠিক আছে, একদম ঐকিক নিয়মে করে দেওয়া যায়, 40/3 হয়ে যাচ্ছে। তাহলে 3/4 অংশ করতে কতটা হবে? 40/3 ইন্টু 4/3, সরি 3/4, খুবই সহজ অঙ্ক, বিশেষ কিছু বোঝার নেই, 10 ঘন্টা হয়ে যাবে উত্তর, অপশন এ। পরের প্রশ্ন, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা 120 মিটার লম্বা অন্য একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্স আমার কি হচ্ছে 100 প্লাস 120। কেন প্লাস হলো? ট্রেন দুটো একই উল্টো দিকে যাচ্ছে, তাই প্লাস হলো, একই দিকে গেলে মাইনাস হতো, তাই তো। টোটাল ডিস্টেন্স আমার হয়ে গেল ওটা। আচ্ছা স্পিড হচ্ছে, সেকেন্ড ট্রেনের স্পিডটাকে যদি আমি এস ধরি, তাহলে 50 প্লাস এস, কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে কারণ আমার টাইমটা সেকেন্ডে আছে, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। এবার এখান থেকে আমরা এসটাকে সলভ করে নেব, কেমন? আচ্ছা 50 প্লাস এস ইন্টু 5 ইকুয়াল টু আমার হচ্ছে 220 ইন্টু 18/6, 3 দিয়ে, আচ্ছা 5s প্লাস 250 সরি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 660, এস ইকুয়াল টু হচ্ছে 660 মাইনাস 250/5, 410/5 বা 82, 82 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার আনসার, কেমন? পরের প্রশ্ন দেখে নিই। একটি কাজ এ 4 দিনে করে, বি 5 দিনে করে, সি 10 দিনে করতে পারে, এ বি সি তিনজনে একসঙ্গে কত দিনে কাজটি করতে পারবে? এর থেকে সহজ প্রশ্ন আর হয় না। এ তাহলে একদিনে 1/4 অংশ করবে, বি 1/5 অংশ করবে, সি 1/10 অংশ করবে। তাহলে টোটাল এ বি সি একদিনে কতটা কাজ করছে? 4, 5 আর 10-এর এলসিএম হলো 20, 5, 4, 2 হচ্ছে 11/20। 11/20 অংশ কাজ করতে যদি একদিন সময় লাগে, তাহলে টোটাল এক অংশ কাজ করতে কতটা সময় লাগবে? 20/11 বা 1/9-11, কেমন? অপশন সি হলো কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন একটা সলভ দিয়েছে, কিভাবে সলভটা করব দেখে নিন। আচ্ছা √32কে কি আমরা লিখতে পারি 16 × 2 করে, তাই তো, 16 × 2
প্লাস এটাকে আমরা লিখতে পারি 16 ইন্টু 3 ডিভাইডেড বাই করছি √4 ইন্টু 2 আর √4 ইন্টু 3। কেমন, কত হচ্ছে তাহলে 4√2 প্লাস 4√3, নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে 2√2 প্লাস 2√3, তাই তো। তাহলে উপর থেকে 4 কমন নিচ্ছি, পড়ে থাকছে √2 প্লাস √3, নিচ থেকে 2 কমন নিচ্ছি √2 প্লাস √3, কেটে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে 2, অপশন বি। কেমন, পরের প্রশ্ন। সহজ ছিল সলভটা, বা পরেরটা তো আরও সহজ অঙ্ক, কিছুই নেই। দেখুন তো ওপরটা চেনা চেনা লাগছে কিনা, কোনো ফর্মুলা মনে পড়ছে কিনা। সেই যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার করেছিলাম, a প্লাস বি কিউব করেছিলাম, এখানে কিউবের ফর্মুলাটা লাগাতে হবে কাজে। কিভাবে করছি একবার জাস্ট ফর্মুলাটা আপনাদের মনে করিয়ে দিই। a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই 3ab ইন্টু a প্লাস বিটাকে আমি যদি সলভ করি তাহলে মোটামুটি একটা এরকম টাইপের জিনিসটা দাঁড়াবে না। a কিউব প্লাস বি কিউবটাকে এইভাবেও লেখা যায় যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি কিউবের ফর্মুলাগুলো একটু মনে পড়লো এসব দেখে টেখে। আচ্ছা, ওপরে এই 885টাকে যদি আমি a ধরি আর 115টাকে যদি আমি বি ধরি, তাহলে কীরকম আছে আমাদের জিনিসটা, a প্লাস বি আছে, তো ওপরে a প্লাস বি আছে, সরি a কিউব প্লাস বি কিউব আছে, a কিউব প্লাস বি কিউব আছে। তো a কিউব প্লাস বি কিউবটাকে আমরা এভাবেও লিখতে পারি যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে দেখুন তো কীরকম আছে, নিচে দেখুন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। একদম এই অংশটুকু পুরো কেটে বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে আমার a প্লাস বি। a প্লাস বি এর জায়গায় আমি a আর b এর ভ্যালুটা পুট করে দিই, 885 প্লাস আমার হলো 115। উত্তর কত হচ্ছে 0001, 1000। অপশন এ হলো উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক দেখে নিই। পরের অঙ্ক কি আছে, একটা সিরিজ দিয়েছে রিজনিং। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি ডিফারেন্সটা আমরা দেখে নেবো, এর থেকে সহজ আর কিছু হতে পারে না। এরকম আছে সিরিজটা, একটু দেখে নিই। 95, 75, 150, 120। আচ্ছা, এদিক থেকে এদিকে গেলে হচ্ছে আমার -15, 95 থেকে 75 -20, এটা হলো 50 আর 25 75 হয়, তাহলে -25, -25 - 30, তাহলে এটা হয়ে যাবে আমার -35, তাই তো, -35, 85, অপশন সি। কেমন, পরের প্রশ্ন। আবার একটা জিআই এর প্রশ্ন আছে, একটা প্যাটার্ন দেওয়া আছে, আমাদের মিসিং নাম্বার যেটা হবে সেটা খুঁজে বার করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা এভাবে করি 50 প্লাস 31 ডিভাইডেড বাই 9, 50 প্লাস 31 ডিভাইডেড বাই 9 হচ্ছে 81, 81 বাই 9 হলো 9। আচ্ছা, পরেরটা হচ্ছে 42 প্লাস 21 যদি করি আমরা, 42 প্লাস 21 ডিভাইডেড বাই 9 যদি করি, 63 বাই 9, সেটা হলো 7। পরেরটাও কি তাই হচ্ছে, 43 প্লাস 11 হলো 54 ডিভাইডেড বাই 9, তাহলে করে দিতে হবে আমাদের, উত্তর হবে 6, অপশন বি। ঠিক আছে, পরে আবার একটা সিরিজ আছে, কিভাবে করব সিরিজটা। আচ্ছা, 12 5s are 60, তাহলে ইন্টু 5 করেছে, ইন্টু 6 করেছে কি না, সরি ইন্টু 4 হবে, ইন্টু 4 করেছে, ইন্টু 3 করেছে, আর 720 ইন্টু 2 হলো 144,
ঠিক আছে, তাহলে এর আগে হবে ইন্টু 6, তাই তো? তাহলে 2 ইন্টু 6 হচ্ছে 12। অপশন বি হলো কারেক্ট আনসার। আশা করি বোঝা গেল। বোঝার কিছুই ছিল না সেরকম, খুবই সোজা অঙ্ক। পরেরটা দেখি। পরেরটা একটা, আচ্ছা এই কনসেপ্টটা কিন্তু আগের দিন আমরা এর আগে একটা দুটো পেপারে এই জিনিসটা করেছি, কত দ্বারা বিভাজ্য বার করতে বলেছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখুন তো। 2⁻30টাকে যদি আমি কমন নিই, তাহলে ফার্স্টটাতে আমি লিখতে পারছি 1, পরেরটায় আমি লিখতে পারছি 2⁻1 বা 2 লিখতে পারছি, কারণ আমরা কি জানি না, a⁻m ইন্টু a⁻n যদি হয়, উত্তর হয়ে যাবে a⁻m+n। এই জিনিসটাই আমি এখানে কাজে লাগাচ্ছি, তাই তো? তাহলে 2⁻30 ইন্টু 1, এটা তো 1ই আছে, এটা 1 হচ্ছে, প্লাস পরেরটা হচ্ছে 2⁻2, পরেরটা হচ্ছে 2⁻3। আচ্ছা, ভেতরটা কত হচ্ছে তাহলে? 8 আর 4 হচ্ছে 12, 13, 14, 15 হচ্ছে তো। তাহলে কত দ্বারা বিভাজ্য জিজ্ঞেস করেছে, উত্তর হবে 15। কেমন? পরের প্রশ্ন একটা সলভ আছে, জাস্ট বডমাস ইউজ করে একটা সলভ করতে হবে আমাদেরকে। এত এর মান কত? এত এর মানে হচ্ছে এইখানে হয়ে যাবে আমার ইন্টু, মাল্টিপ্লিকেশন সাইন, তাই তো? তাহলে 75 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইন্টু 3, ঠিক আছে, প্লাস 1 করেছে, তারপর দিয়েছে 3 ইন্টু, এখানে আবার ডিভিশনটা যেহেতু আছে তাহলে 14/7 হবে, ঠিক আছে? তাহলে 7 2s are 14, 75 বাই আমার এটা হয়ে যাচ্ছে ভেতরটা 15 প্লাস 1 মাইনাস 3 ইন্টু 2, 5 প্লাস 1 মাইনাস 6, অর্থাৎ 6 মাইনাস 6, উত্তর হচ্ছে 0, অপশন ডি। কেমন? পরের প্রশ্ন। একই কর্মক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করতে পারবে? খুবই ইজি একটা অঙ্ক, আমরা ফর্মুলা জানি এটার, m1d1 বাই w1 ইকুয়াল টু হয়ে যাবে m2d2 বাই w2। এখান থেকে আমাকে d2টা বার করতে হবে, তাই তো? m1d1 w2 বাই w1 বাই m2। জাস্ট এখানে আমরা ভ্যালুগুলো পুট করে দিই, তাহলেই হয়ে যাবে। m1 হচ্ছে আমার 2, d1 হচ্ছে 2, w2 হচ্ছে 100, ডিভাইডেড বাই w1 হচ্ছে 2, m2 হচ্ছে 100। উত্তর হবে 2 দিন। পরের প্রশ্ন, দুটি ট্রেন দুটি স্টেশন এ ও বি থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টা এবং 8টার সময় যথাক্রমে 40 km/h অ্যান্ড 60 km/h বেগ নিয়ে বা স্পিড নিয়ে যাত্রা শুরু করে। স্টেশন দুটির মধ্যে দূরত্ব 360 কিলোমিটার। দুটো স্টেশন, স্টেশন এ, স্টেশন বি, ডিস্টেন্স আছে দুজনের মধ্যে 360 কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, জিজ্ঞেস করেছে স্টেশন দুটির মধ্যে দূরত্ব যদি 360 কিলোমিটার হয় তাহলে কখন তারা মিলিত হবে? আফটার হাউ মেনি আওয়ার্স উইল বোথ দ্য ট্রেনস মিট, এটা জিজ্ঞেস করা হয়েছে, তাই তো? তাহলে আমরা যদি সেটাকে যদি আমরা ধরি যে 6টার x ঘন্টা পরে, 6টার x ঘন্টা পরে যদি মিট করে ট্রেনটা, মিট যদি করে, আমরা সেই সাপোজ ধরে নিই 6 + x আওয়ার্সে যদি মিট করে, ঠিক আছে? তাহলে x আওয়ার্সে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স হয়ে যাচ্ছে স্পিড ইন্টু টাইম। এ থেকে বি এর দিকে যে ট্রেনটা যাচ্ছিল, সেটাকে যদি আমরা t1 ধরি, বি এর দিকে যে ট্রেনটা যাচ্ছিল তার x ঘন্টায় কত কিলোমিটার যাবে? x ঘন্টায় কত কিলোমিটার যাবে?
40x, তাই তো? ঠিক আছে, প্লাস হচ্ছে আমার এই বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে যে T2 ট্রেনটা আসছিল, ট্রেন নাম্বার 2 বা T2, সেটা x-2 আওয়ার্সে হবে, কারণ 2 ঘন্টার ডিফারেন্স আছে। 8 - 6, 2 ঘন্টার ডিফারেন্স আছে এখানে। তাহলে x-2 আওয়ার্সে সে কতটা যাবে ইন্টু 60, তার স্পিড ইকুয়াল টু হচ্ছে আমার ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 360। ঠিক আছে, এবার এখান থেকে যে সলভটা করে নেব। এখান থেকে আমরা 100x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 480, বা x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 48/10, 24/5, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 4/5 আওয়ার্স। তাই তো, এখানেই কিন্তু শেষ নয়, দিস ইজ জাস্ট এক্স। আমাদের চেয়েছে কখন তারা মিলিত হবে, আমরা 6+xটাকে বার করতে হবে। আমরা প্রথমে ধরেছিলাম যে তারা 6+x আওয়ার্স পরে মিট করবে, মিট আফটার 6+x আওয়ার্স, তাই তো? আচ্ছা, 4 ঘন্টা, 4-এর 5 ঘন্টার মানে হচ্ছে 4 আওয়ার্স। তাহলে টোটাল হচ্ছে আমার 6+, এখানেই করে নিচ্ছি, 6 + 4 আওয়ার্স প্লাস 4/5 ইন্টু 60, এটাকে মিনিটে কনভার্ট করে নিচ্ছি। তাহলে হচ্ছে 10 আওয়ার্স অ্যান্ড 48 মিনিটস। কেমন? অপশন এ। পরের প্রশ্ন, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 6 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ 16 কিলোমিটার/ঘন্টা হলে স্রোতের বেগ কত? আমরা স্রোতের বেগটাকে এস ধরে নিতে পারি বা ডি ধরে নিতে পারি, ডিস্টেন্সটাকে ওইভাবে একভাবে করা যায়। এর আগে তো যে কটা আমরা প্র্যাকটিস সেট করলাম, কয়েকভাবে তো করলাম। দেখুন, এটা আমরা জাস্ট নর্মাল ফর্মুলা দিয়ে করার চেষ্টা করি, একটু অন্যভাবে আপনাদের দেখাই যে আরেকটু সহজে, কিছুই করতে হবে না এখানে, এইভাবে যদি করা হয়। T1 ধরে নিচ্ছি, টাইম 1 হচ্ছে 6, টাইম 2 হচ্ছে 10, ঠিক আছে? আর স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে বোট আমি ধরে নিচ্ছি, বোট হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার। একটা সিম্পল ফর্মুলা দিয়ে বার করে নিতে পারবো। স্রোতের বেগ যদি এস ধরি, এস ইকুয়াল টু তাহলে হবে বি T1 - T2, T1 + T2। এর আগে তো আমরা বোট অ্যান্ড স্ট্রিমের 2-4টে অঙ্ক লাস্ট 2-3টে প্র্যাকটিস সেটে করেছি, মোটামুটি কনসেপ্টটা আপনারা জেনে গেছেন, বেসিক কনসেপ্টের জায়গাটা। যদি প্রয়োজন মনে করেন তাহলে বলবেন, আমি আলাদা করে আরেকটা ভিডিও নয় করিয়ে দেবো। কিন্তু আপাতত দেখুন, এই ফর্মুলাটা জাস্ট একটু জেনে রাখুন, নানা রকম কীভাবে করা যেতে পারে। তো বি হচ্ছে এখানে আমি ধরেছি 16, T1 হচ্ছে, সরি আমি একটু ভুল লিখে ফেলেছি, এটা T2 - T1 হবে আর T2 + T1 হবে, ঠিক আছে? T2 হচ্ছে 10, T1 হচ্ছে 6, আর নিচে হলো 10 + 6, তাহলে 16 × 4/16, উত্তর হয়ে যাচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। দেখুন কত সহজে অঙ্কটা হয়ে গেল, জাস্ট একটা এরকম ফর্মুলা দিয়ে। এবার আমি ফর্মুলা দিয়ে করাটা আর্জ করব না, আমি বলবো না যে আপনারা, সাজেস্ট করব না যে আপনারা ফর্মুলা দিয়ে অঙ্ক করার অভ্যেসটা করুন, কারণ কনসেপ্টের জায়গাটা, বেসিক কনসেপ্টের জায়গাটা না থাকলে কিন্তু ফর্মুলা দিয়ে সবসময় সব অঙ্ক করা নাও যেতে পারে। কেমন? কারণ কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমি ফর্মুলাটা মনে রাখতে পারবো চেষ্টা করে, কিন্তু বেসিক কনসেপ্টটা আমায় ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখে নিই। একটি ছাত্রের 10টি পরীক্ষার গড় নম্বর হলো 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন পরীক্ষা মানে নম্বর না ধরলে গড় হয় 81। কি বলেছে প্রশ্নটা? যদি সর্বোচ্চ নম্বর 92 হয়, একটা স্টুডেন্টের 10টা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, 10টা টেস্ট হয়েছিল, তার টোটাল নাম্বার ছিল, অ্যাভারেজ ছিল, 10টা টেস্টের মার্কসের অ্যাভারেজ ছিল 80, ঠিক আছে? হাইয়েস্ট মানে এই 10টা টেস্টের মধ্যে যে কোনো একটা পেপারেও হাইয়েস্ট পেয়েছে,
10টার মধ্যে হাইয়েস্ট একটা পেপারে পেয়েছে আর লোয়েস্ট যেটা পেয়েছে, এই 10টা টেস্টের মধ্যে লোয়েস্ট যেটা পেয়েছে, সেই দুটোর নাম্বার যদি আমরা না ধরি তাহলে অ্যাভারেজটা 81 হয়। এবার হাইয়েস্ট যদি কোনো একটা পেপারেও 92 পেয়ে থাকে, তবে লোয়েস্টও কত পেয়েছে, 10টা পেপারে ও লোয়েস্ট কত পেয়েছে। খুব সুন্দর কনসেপচুয়াল অঙ্কটা, সেরকম কিছুই মানে হাতি ঘোড়া নয়। দেখুন কিভাবে করছি, সেটা হচ্ছে টোটাল 10টা পেপারে পরীক্ষা দিয়েছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 করে 10টা পরীক্ষা হয়েছিল। আচ্ছা, 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষায় তো হাইয়েস্ট পেয়েছে আর আরেকটা পরীক্ষায় লোয়েস্ট পেয়েছে, তাহলে টোটাল আমার কটা পরীক্ষা বাদ থাকছে, মানে যদি হাইয়েস্ট আর লোয়েস্ট পাওয়া পেপার দুটোকে বাদ দিই তাহলে 8টা পেপার পড়ে থাকছে, তাই তো? 8টা পেপার পড়ে থাকছে, তাহলে 10টা পেপারের টোটাল নাম্বারের থেকে যদি আমি 8টা পেপারের টোটাল নাম্বার বাদ দিই, অর্থাৎ টোটাল অফ 10 পেপার্স মাইনাস টোটাল অফ 8 পেপার্স যদি আমি করি, ইকুয়াল টু আমি কী পাবো, তাহলে মার্কস অফ হাইয়েস্ট পেপার প্লাস মার্কস অফ লোয়েস্ট পেপার পাবো আমি, তাই তো? মার্কস অফ হাইয়েস্ট পেপার প্লাস মার্কস অফ লোয়েস্ট পেপারটা পাবো। তাহলে সেটা করে নিই, টোটাল অফ 10 পেপার্স, তাহলে আমার কত হবে, অ্যাভারেজ দেওয়া আছে 80, তাহলে 80 ইন্টু 10 হচ্ছে 800 মাইনাস টোটাল অফ 8 পেপার্স, 8টা পেপারের হচ্ছে 81 দেওয়াই আছে, ওটা সরি এটা গড় দেওয়া আছে, তাহলে 81 ইন্টু 8 করতে হবে। 81 ইন্টু 8 করলে আমরা টোটাল অফ 8 পেপার্স পাবো, কারণ 81টা অ্যাভারেজ, সেটা হচ্ছে 648, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 2 152 হলো। আচ্ছা, 152 ইজ দ্য সামেশন অফ হাইয়েস্ট মার্কস অ্যান্ড লোয়েস্ট মার্কস রিসিভড, তাই তো? তাহলে এখান থেকে আমি হাইয়েস্টটাকে মাইনাস করে দিই, হাইয়েস্ট আমার দেওয়া আছে, তবেই আমি লোয়েস্টটা পেয়ে যাব। দেয়ারফর ML বা লোয়েস্ট পেপারে কত পেয়েছি আমি, 60। উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। কেমন? আজকে শেষ প্রশ্ন দেখে নিই। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা, ভূমি হলো বেস, ভূমি হলো ট্রাইঅ্যাঙ্গেলের বেস আর উচ্চতা হচ্ছে হাইট, অনুপাত হলো 3:4, এবং ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া হলো, ট্রাইঅ্যাঙ্গেলের এরিয়া দেওয়া আছে 1176 বর্গ সেমি। ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে দেওয়া আছে আমাদের বেস বাই হাইটের রেশিও দেওয়া আছে 3/4, তাহলে আমরা এটা লিখতে পারছি এখান থেকে যে B/H ইকুয়াল টু 3/4 করছি, রেশিও দেওয়া আছে। যেহেতু আমাদের হাইট বার করতে বলেছে, উচ্চতা বা হাইট বার করতে বলেছে, তাহলে আমরা বেসটাকে দেখে নেব যে H দিয়ে কীভাবে লেখা যাচ্ছে। তাহলে B ইকুয়াল টু লেখা যাচ্ছে 3/4H, ঠিক আছে? এরিয়া দিয়ে দিয়েছে 1176। আমরা জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল হলো, ট্রায়াঙ্গেল এরিয়া হলো হাফ বেস ইন্টু হাইট, তাই তো? হাফ বেস আমাদের হয়ে গেছে 3/4H ইন্টু, আচ্ছা এইচটা ক্যাপিটালে লিখেছি যেহেতু H, এটা ইকুয়াল টু আমার দেওয়া আছে হলো 1176, কেমন? H স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে 1176 ইন্টু 8/3, 3 3s are 9, 392 ইন্টু 8, 392 ইন্টু 8 কত হয় দেখে নিই, 3136। আচ্ছা দেখুন তো, 3136 যখন আমার আসলো, এটার আর আমি অন্য কিছু বার করতে যাব না, জাস্ট এবার এখানে অপশান থেকে একটু দেখে নিই। 4 4s are 16, তার মানে এটা একটা স্কোয়ার হতে পারে, বা 6 6 are 36, তাই তো? তাহলে ইউনিট ডিজিটে যেহেতু 6 আছে আমার, তাহলে এটা আর এটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে একটা করে দেখে নিই, যে কোনো একটা আমরা করে দেখে নিই। 54টাই করে দেখে নিচ্ছি। 4 4s are 16, 20, 21, না 2916 হচ্ছে না, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি
56 সেন্টিমিটার, 56-এর স্কোয়ার হলো 3136। ঠিক আছে, হয়ে গেল তাহলে। আজকের প্র্যাকটিস সেটটা তাহলে এখানেই শেষ হচ্ছে। প্রশ্নগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আর সেশনটা এমনি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। যদি মনে হয় সাহায্য হয়েছে তাহলে প্লিজ যারা আপনাদের চেনা জানা বন্ধুরা আছেন যারা এই ফুড এসআইয়ের প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে প্লিজ একটু সেশনটা শেয়ার করে দেবেন। আর স্টাডি উইথ সুদীপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, কাইন্ডলি ওখান থেকে গিয়েও দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব শীঘ্রই আবার কিছু অঙ্ক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্র্যাকটিসটা করতে থাকবেন। কেমন? থ্যাংক ইউ।